সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় দখল ভরাটে বিপন্ন পরিবেশ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন গওহর নঈম ওয়ারা, ফ্যাকাল্টি IVM DS ঢাকা বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন এমদাদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ, এবং ওই প্রান্তে আছেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক পরিবেশ বাঁচাও আন্দোলন পাবা। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। নারায়ণগঞ্জ ইকোনমিক জোনের নামে চলছে তুগলকি কাণ্ড। আদালতের নিষেধাজ্ঞার পরেও বালু ফেলে ভরাট করা হচ্ছে শত শত একর জমি। প্রতিবাদ করে গ্রাম ছাড়া অনেক এলাকাবাসী। বুড়িগঙ্গা বাঁচাতে এবার নতুন পরিকল্পনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। হাতিঝিলের আদলে গড়ে তোলা হবে বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত। বর্তমান সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবারও বলল বিএনপি। ইসিকে বিতর্কিত করার চেষ্টা করে দলটি ব্যর্থ হয়েছে বলছে আওয়ামী লীগ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটে পাথর তোলার সময় আবারও চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু। গুমের প্রায় 10 ঘন্টা পর সুনামগঞ্জ থেকে 2 জনের লাশ উদ্ধার। এবং আইনি লড়াইয়ে হারের পর সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের। 7 মুসলিম দেশের নাগরিকের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহালে প্রবাসীদের স্বস্তি। স্যার, আমরা এই আলোচনায় যাওয়ার আগে দেখে নিই আমাদের আতিউর রহমান তামালের একটা রিপোর্ট, যেখানে জমির পর জমির ভরাট করে ফেলা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে, এবং ইকোনমিক জোন তৈরির নামে। এবং ওখানকার যারা মালিক, জমির যারা মালিক, হ্যাঁ, তারা জমি দিচ্ছে না, কিন্তু তাদের জমি ভরাট করে ফেলা হচ্ছে। অদ্ভুত একটা প্রক্রিয়া, মানে জমি দখলের, ভূমি দখলের কি অবস্থায় গেছে এখন আমরা একটু দেখে নিই। এদি তো স্যার ইরি জমিন আসছিল, সব এই শৌশ আসছিল ভর্তি, ইরি জমিন আসছিল, আলি আসছিল, মানে হেরা জোরে বইরে লাইতাছে। বালুর নিচে চাপা পড়েছে ভবিষ্যৎ অবলম্বন সহায় সম্বল। কদিন আগে যে জমি ছিল জীবন জীবিকার ভরসা, আস্থা, বালু ফেলে ভরাট করছে অন্য কেউ। চোখের সামনেই এমন অন্যায় সহ্য করতে বাধ্য হচ্ছেন সোনারগাঁওয়ের শিউলি বেগম। আপনারা কিছু বলেন নাই? আমরা বাধা দিছি স্যার, বাধা দিলে আমাদের বাধা মানে না। বেড়া দিছিল, বেড়া উড়াই দিছে। নারায়ণগঞ্জের পুরো কান্দারগাঁও গ্রামেই যেন বোবা কান্নার রোল। দিনের বেলা বালু ফেলা কিছুটা কম থাকলেও রাতের আধারে সেই কাজ চলে পুরো দামে। এখানকার 10টি গ্রামের প্রায় 12,000 মানুষ জানেন না তারা কোথায় যাবেন, কি করবেন। এখন তাহলে খাবেন কি, চলবেন কিভাবে? অনেক কি খামু, ওই ভিক্ষা করবো আর খামু। ভিক্ষা দিলে দিব, না দিলে না দিব, না খাইয়ে মরে থাক। কোনো কি টাকা পয়সা দিছে? না স্যার, আমাকে কোনো টাকা পয়সা দেয় নাকি, জোরে হেরা বালুদা বলে লাইতাছে। আপনি কি বেচতে চান জমি? না স্যার, আমি বেচতে চাইনি। এত সব অভিযোগ ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামে এক কোম্পানির বিরুদ্ধে। ইকোনমিক জোন তৈরির নামে অন্যের শত শত একর জমিতে বালু ফেলে ভরাট করছে তারা। আমরা আলি হলাইছি, আলি সুদ্ধা তলাইতেছে, সব জমিন ভুরাটা এরকম বালুদা বললেইতেছে। ফসল তো দূরের কথা, মানে আমার চোখের ফানে ছাড়া কিছু নাই। আইন অনুযায়ী বড় উন্নয়ন প্রকল্পের জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা বা EIA করে অনুমোদন নিতে হয়, যদিও পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অনুমতি নেয়নি ইউনিক গ্রুপ। আমাদের যে তথ্য প্রমাণ তাতে তারা কোনো ছাড়পত্র নেয় নাই, ওখানে কোনো ধরনের তাকে বালি ভরাট, নির্মাণ কাজ এগুলোর কোনো অনুমতি দেওয়া হয়নি। এটার জন্য আমরা উকিল নোটিশে পেয়েছি। অলরেডি তাদেরকে আমরা ইতিপূর্বে তারা সাইনবোর্ড টাইনবোর্ড যেগুলো নামিয়ে ফেলেছি, এবং আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। অন্যের জমি দখল আর ভরাটের অভিযোগ এনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা উচ্চ আদালতে ইউনিক গ্রুপের বিরুদ্ধে মামলাও করেছে। আদালতের নিষেধাজ্ঞার পরও বালু ভরাটের কাজ চলছেই। যেহেতু তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করেছে, তার জন্য আমরা আদালত অবমাননার মামলা এনেছি। তাদের উপরে একটি রুল ইস্যু করা হয়েছে এবং তাদের আইনজীবীর মাধ্যমে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা তার সাথে মোটেও কমপ্লাই করছে না, উল্টো আরো ড্রেজারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং দিন রাত তারা বালি ভরাট করছে। কৃষিকাজই ওই এলাকার বেশিরভাগ মানুষের প্রধান পেশা। নিজেদের জমিতে কেন বালু ভরাট করা হচ্ছে এমন কথা বলতে গিয়ে মিথ্যে মামলা খেয়ে গ্রাম ছাড়তে হয়েছে অনেককে। সেসব অভিযোগ নিয়ে ইউনিক গ্রুপের কর্ণধার নুর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রকৌশলী আব্দুস সোবহান, আপনি তো পরিবেশ বাঁচাও আন্দোলন নিয়ে করছেন, আপনি বলেন এটা দেখার পরে আপনার রিয়াকশনটা কি? এটা তো অবশ্যই মানে একটা যে
একটা বাংলাদেশে কিন্তু সবসময় কিন্তু এই ঘটনাটা ঘটে, যারা ওই যে বলে জোর যার মুলুক তার আর কি, এরকম একটা সবসময় চলছে। এখানে যারা ধরেন কোনো উন্নয়ন প্রকল্পের নামে বা নিজে কোনো যদি ডেভেলপার বা সরকারিভাবেও কোনো শিল্প প্রতিষ্ঠান বা ডেভেলপারের জন্য কেউ জমি কেউ ভরাট করে বা কিনে, সে কিনে হয়তো 1 বিঘা সে দখল করে 10 বিঘা মাটি ফেলে নষ্ট করে ফেলে, তখন বাধ্য হয়ে ওখানে তার ফসল হচ্ছে না, তখন লোকজন বাধ্য হয়ে তাকে দিতে হয়। আর নারায়ণগঞ্জে যেটা দেখলাম, আমার কাছে এটা দেখে যেটা মনে হচ্ছে যে এখানে কিন্তু আপনার রিপোর্টার কিন্তু বলছেন যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক কিন্তু, এবং সেখানে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেস করে সেখানে নিতে হবে। পরিচালক মহোদয় বললেন যে না আমরা ব্যবস্থা নিব, উকিল নোটিশ দিছি, কিন্তু পরিবেশ সংরক্ষণ আইনে কিন্তু চাইলে পরিবেশ অধিদপ্তর এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করতে পারে ওখানকার, যে আপনার পাইপলাইন যেটা আছে ড্রেজিং এর ড্রেজার থেকে শুরু করে, এবং ইমিডিয়েটলি তারা বন্ধ করতে পারে। তা আমি মনে করি যে এই জায়গায় আইনের কিন্তু প্রয়োগ যথার্থভাবে না হওয়ার কারণেই তারা এইভাবে করে যাচ্ছে, যারা দিনের পর করে যাচ্ছে। তা আমরা যদি বাংলাদেশ একটা ছোট দেশ, লোক সংখ্যা আমাদের অনেক বেশি, আমাদের জনঘনত্বপূর্ণ একটা দেশ পৃথিবীতে, তো এই দেশে এই বহুল জনসংখ্যার দেশে প্রতিনিয়ত আমাদের কৃষি ভূমি কিন্তু 1% করে কমে যাচ্ছে। তা আমরা যদি এইভাবে আমাদের ভূমিকে যদি পরিকল্পিতভাবে ব্যবহার না করি, জোর করে যদি আমরা এরকম ভূমি দখল করে সেখানে ভরাট করতে থাকি, তাহলে তো আমাদের এই কৃষি ভূমিও কমে যাবে একদিকে, আরেকদিকে যে নিরীহ যারা জনগণ, যার যে সম্পত্তি আছে, এবং এই যে বললেন একজন নারী বললেন যে তারা কিন্তু কোনো কম্পেনসেশনও পায় নাই, এখানে যদি কোনোভাবে যদি সরকারিভাবেও যদি এটা যে বলা হলো যে কি বলে ইকোনমিক জোনের জন্য, আমার মনে হয় না, আমি কিন্তু অ্যাটলিস্ট ইকোনমিক জোন হলে সরকার তো এটাকে অধিগ্রহণ করবে, সেভাবে ডেভেলপমেন্টে যাবে। আমার মনে হচ্ছে ইকোনমিক যদিও হয় এটা ব্যক্তি মালিকানাধীন হবে, সরকারিভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু, কারণ সরকার হলে সেখানে এটা একবারে যাবে, সেখানে তাকে মূল্য দিবে, কিভাবে কি করবে সেটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। কিন্তু এখানে কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়নি, এখানে তারা ড্রেজিং করছে এবং ভরাট করতেছে। তা আমি মনে করি যে শুধু এই ঘটনা একটা না, এরকম তো ঢাকার চারপাশে তো আছেই, এবং ঢাকার বাইরেও অনেক জায়গায় কিন্তু এগুলো হচ্ছে। এই জন্য আমাদের যেটা দরকার যে সেখানে হচ্ছে আমাদের যারা আইন প্রয়োগ করবেন, যেসব আইনগুলি আছে, আমাদের জলাধার ভরাট আইন আছে, আমাদের কৃষিভূমি সংরক্ষণের জন্য ব্যবস্থা আছে, সর্বোপরি পরিবেশ সংরক্ষণ আইন আছে। পরিবেশ সংরক্ষণ আইন এমন একটা আইন যে আইনে আপনি এই বিষয়টা কঠোরভাবে আপনার মানে হ্যান্ডেল করতে পারেন, এবং এই হ্যান্ডেল না করার ফলেই কিন্তু এগুলি প্রতিনিয়ত ঘটছে। নগর পরিকল্পনাবিদ হিসেবে ইমদাদ বলেন যে এই যে পুরো জিনিসটা যে এখন যে এটা বাড়তে বাড়তে এমন হয়ে গেছে, রিয়েল এস্টেট ব্যবসাগুলো ডেভেলপারের নামে, সিন্ডিকেটের নামে এই যে জমিগুলো এইভাবে দখল করে নিচ্ছে, হ্যাঁ, তাতে এই জনগণ কোথায় থাকবে? ধন্যবাদ দানেশ ভাই। ঢাকা সিটির একটা মহাপরিকল্পনা আছে, যদি এখন মহাপরিকল্পনা বলা হয় না, এখন বলা হয় স্ট্রাকচার প্ল্যান। এই স্ট্রাকচার প্ল্যানে বিস্তারিতভাবে বলা আছে যে কোথায় কি ব্যবহার হবে, ল্যান্ড ইউজ সবগুলো স্পেসিফিক উল্লেখ করা আছে। যেহেতু ঢাকা সিটির যে পরিধিটা আগে ছিল, ঢাকা সিটির পরিধি চারদিকে 4টা নদী, এদিকে বালু, এদিকে তুরাগ, এদিকে বুড়িগঙ্গা, ওদিকে ঠুঙ্গি নদী, এটা ছিল আগে পরিধি। এখন এর বাইরেও 590 বর্গ মাইল, এখন সম্প্রতি যে নতুন মহাপরিকল্পনা প্রণীত হয়েছে সেটার মধ্যে 610 বর্গ মাইল পর্যন্ত পৌঁছছে। এর ভিতরে আমার জানা মতে কোনো ইকোনমিক জোন নাই। আই মে বি রং। কারণ হচ্ছে যে যেগুলো গ্রোথ হওয়ার, যেমন সাভার একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গ্রো হয়ে গেছে, কেরানীগঞ্জের দিকে ওদিক দিয়েও যেগুলো নিচু জায়গা আছে, যেগুলো ফ্ল্যাট ফ্লো জোন, এবং ঢাকার ইস্টেও যেগুলো অনেক জায়গা আছে যেখানে ফ্ল্যাট বন্যার জন্য চিহ্নিত জায়গা। সুতরাং এই যেগুলো ইকোনমিক জোন হিসেবে যেগুলো প্ল্যান করেছে মূলত সবগুলো ঢাকার বাইরে আমার জানা মতে। এখন যেটা সোমান ভাই বললো, যদি ইকোনমিক জোন যদি হয় তাহলে তো আমি জানা মতে এটা ইকোনমিক জোন অথরিটি আছে, তারাই তো জমি অ্যাকোয়ার করবে। এটা তো বেসরকারি কি করে ইকোনমিক জোন না, বেসরকারি হলেও তো আরো বেশি কড়াকড়ি। বেসরকারি হলে এখানে প্রথমে আছে জলাধার সংরক্ষণ আইন আছে, প্রথমে আছে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট আছে, যেটার মধ্যে থেকে ভূমি ব্যবহারের ছাড়পত্র নিতে হবে। তারপরে আছে নিচু জমি হলে জলাধার সংরক্ষণ আইন, অর্থাৎ এই জমি দেখা যাচ্ছে কি, এই জমিটা আপনি দেখালেন সম্পূর্ণ একটা নিচু জমি, সেখানে যদি কিছু করতে গেলে জলাধার আইনের বিপরীতে ছাড়পত্র নেওয়াটা মাস্ট। তারপরে আসছে হলো পরিবেশ ছাড়পত্র, অবস্থানগত ছাড়পত্র। এইসব বিষয়গুলো কিন্তু যদি সরকারি প্রজেক্ট যদি হয়, যদি এটা একনাকে অ্যাপ্রুভ হয়, যেমন আমি যেগুলো বলছি আমার জানা মতে ইকোনমিক জোন হচ্ছে চিটাগংয়ের মিরেশ্বরায়ে, এটা সমুদ্রের পারে হচ্ছে, প্রায় এখন 3-4 একরের মধ্যে হচ্ছে, এটা ভবিষ্যতে আরো বড় হবে। ওই জায়গাগুলোর মধ্যে সমুদ্রে রিক্লেম করে ওখানে জোন হচ্ছে, এবং সরকার এগুলো অ্যাকোয়ার করে করে বিভিন্ন জনকে দিচ্ছে।
একটা ফোন আছে, জি। আমরা একটু দেখি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি যে আমি তো আগে দেখলাম একজন বললো যে ভিক্ষা করে খাবো, তবু বাস্তব বিটা মানে নিজের বিটা ছাড়বো না। কিন্তু উন্নয়নের নামে কি এই মানুষকে ধ্বংস করে দিয়ে এইভাবেই সারা জীবন চলতে থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। জি, ঠিকই সুন্দর প্রশ্ন করেছে যে আমরা যদি উন্নয়নের নামে যদি যে একটা মহাপরিকল্পনা যেটা করা হচ্ছে অথবা স্ট্রাকচার প্ল্যান যেটা করা হচ্ছে, তাতে তো এটার মধ্যেই 40 থেকে 50 ভাগ জমি হচ্ছে ব্যবহারের জন্য, বাদ বাকি জমি থাকবে ওপেন স্পেস বিভিন্নভাবে। এই ওপেন স্পেসের মধ্যে এখানে সেই দুই ধরনের আছে, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। রাস্তাঘাট ইত্যাদি ধরেন আমাদের একটা পার্সেন্টেজ, তার চেয়ে বিশাল জমি থাকবে ওপেন স্পেস হিসেবে। সুতরাং এই যে একটা পুরোটাই যে এটা মহাপরিকল্পনার নামে, মহাপরিকল্পনার উন্নয়নের নামে এটা একটা ভায়োলেশন। সুতরাং আমি মনে করি যে এইগুলোকে যদি এইভাবে শক্তভাবে আটকানো না হয়, তাহলে সাধারণ মানুষ যারা এক সময় এই ঢাকার চারিদিক দিয়ে এন্টায়ার জায়গার মধ্যে যে মানুষজন আগে এক সময় শহরের ভিতরে ছিল, যখন এখানে গুলশান, বনানী, ধানমন্ডি যখন হয়ে গেছে, তখন এখান থেকে তারা গেল শহরের বাইরে গেল। এই শহরের বাইরে যাওয়ার পরে যখন আবার এখানে যদি তাদেরকে হয়তো একটা যেটুকু লিমিটেশন আছে, এই জায়গার ভিতরে একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট, দ্যাট ইজ ইয়েও থাকবে, গরিবরাও থাকবে, আবার ডেভেলপমেন্টও হবে, সেভাবেই এক ধরনের প্রক্রিয়া, একটা প্ল্যান, ভূমি ব্যবহার একটা বানানো হয়েছে। কিন্তু এইভাবেই একেবারে সে রাতের অন্ধকারে অথবা আমরা তো দিনের ছবি তুলি, দিনেই ইকোনমিক জোন হচ্ছে, মানে সবার সামনে প্রশাসনের নাকের ডগায় এই কাজগুলো হচ্ছে। হ্যাঁ, ইকোনমিক জোন হচ্ছে বলে আমার জানা মতে কোনো প্রাইভেট ইকোনমিক জোন সরকার এখনো পারমিশন কাউকে দেয় নাই। স্যার, তাহলে দাঁড়ালো কি স্যার? এই আপনি তো পরিবেশের জন্য আমাকে বলেন যে এই পুরো পরিবেশের যে এখন আস্তে আস্তে আমরা পূর্বাচলের নাম যেমন পূর্বাচল করেছে, ওই জায়গাগুলো হয়েছে, রূপগঞ্জের জায়গাটা এখন নারায়ণগঞ্জের ওই জায়গায় চলে গেছে। এদিকে গাজীপুরে কেউ থাকতে পারছে না, কালিয়াকৈরে থাকতে পারছে না, বিভিন্ন সিন্ডিকেট ওদের বনের জমিগুলো দখল করে বিল্ডিং এর পর বিল্ডিং বানিয়ে বসে আছে। জমিগুলো এগুলো ছিল সরকারের জমি, সেই জমিগুলো এখন ব্যক্তি মালিকানায় চলে গেছে। 1-2 বিঘা জমি না, হাজার হাজার হেক্টর জমি। তাহলে এতদিন বাঘ টাঘ এগুলো সব তো তাড়িয়ে দিয়েছি আমরা, নাই ওগুলা, জঙ্গলে নাই, এখন মানুষও থাকতে পারবে না, তাহলে কি হবে স্যার? ভালোই তো, সবাই মিলে আমরা খাই দেই। আমি তো আপনাকে অনেক সাহসী বলে মনে করছি। আপনি কিভাবে এইটা লাইফে নিয়ে আসলেন? আপনার সাহস, আপনি বাড়ি যাওয়ার সাহস রাখেন এখান থেকে। শেষে যার নাম বললো, ওই নাম যদি আমাকে আগে বলতো আমি আসতাম না আজকে। আমার নিজেরই ভয় হচ্ছে যে আপনি কিসে হাত দিয়েছেন, কোন বাঘের লেজে হাত দিলেন, বাড়ি ফিরতে পারবো তো? আমাদের সকলেরই এই অবস্থা। আপনারা কি কারকে নিয়ে কার সমালোচনা করবেন? আজকে তো আসছে আমাদের ঢাকার কাছে একটা জমি নিয়ে আসছে। এই প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়েছে। আপনি যদি বলেন আমাদের চিংড়ি চাষ যারা শুরু করেছিল তারাও এইভাবেই করেছে, নিজে অল্প একটু জমি নিয়েছে, সেটাকে সে বানিয়েছে, ঘের বানিয়েছে, আমি দেব না, আমার এখানে লবণ পানি ছেড়ে দিয়েছে, মাঠের পর মাঠ তার ঘের হয়ে গেছে, আমরা কিছুই করতে পারিনি। এখন ঘের মালিকরা রাজনীতিতে এসেছে, তারা এখন ঢাকার কাছে আরো নিচ্ছে, একটু বলার কিছু নেই। তখন তো আমরা কিছু বলিনি। ওই একটা কবিতা আছে যে ওরা যখন ধরতে আসলো তখন তো শুধু ইহুদিকে ধরেছে, আমি তো ইহুদি না, আমার ভয় নাই। তারপরে আসলো কমিউনিস্টদের ধরতে, আমি তো কমিউনিস্ট না, আমার কোনো ভয় নাই। তো ভয় নাই বলে আমরা আসি, এখন তো আমার ঘরে চলে আসছে। এখন আপনারা সবাই মিলে কান্নাকাটি করতেছেন, এই কান্না করে কোনো লাভ হবে না। কারণ আমরা একটা খেলায় হেরে গেছি পুরাপুরিভাবে। 71 সালে আমরা হেরেছি, আমরা এখনো হারছি এদের কাছে। এটা করার কিছু নাই। উনি যেটা বললেন, আসলে আমরা যখন দেশ স্বাধীন করেছি আমাদের পুরো দেশের জন্য, শুধু ঢাকা শহরের জন্য না, পুরো দেশের জন্য একটা ল্যান্ড ইউজ প্ল্যানিং দরকার ছিল। এটা আমাদের একমাত্র কাজ। এটা কে করবে? লোকাল গভর্নমেন্ট করতে পারতো। লোকাল গভর্নমেন্ট আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। তো এই ধাপগুলো যাদের দিয়ে কাজটা হতে পারতো, সেখানে আমরা কোনো মতে কোনো সুযোগই দিইনি তাদেরকে। এই যে আপনার এবার কেশবপুরে যে জলবদ্ধতা হলো, কেশবপুর মিউনিসিপ্যালিটিতে পানি উঠেছে, এটা শুধুমাত্র ল্যান্ড ইউজ প্ল্যানিং হয় না বলে। আমার জমি আছে দেখে আমি পুকুর কাটতে পারি না, উনার জমি আছে বলে উনি সেখানে একটা বড় বিল্ডিং করে তুলতে পারে না। সেইভাবে আমরা হচ্ছে। আপনি যদি এখন দেখেন যে যশোরের পর থেকে অভয়নগর বলেন, কেশবপুর বলেন, মনিরামপুর বলেন, সবই ঘরে 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 মানুষ পুকুর বানিয়ে ফেলেছে। ফলে পানি এবছরে 13 বছরের মধ্যে এবার স্বাভাবিক বন্যা হয়েছে, সেই বন্যার পানি তারা ধারণ করতে পারেনি, মানুষ রাস্তার উপর ছিল। আপনার কেশবপুরের আলতাপুল
যেটা এদের গ্রাম, আমাদের এখানকার আমরা যাদেরকে হরিজন বলি, হরিজনদের যে গ্রাম, এই গ্রাম তারা 71 সালেও তারা ছাড়েনি, তারা বাড়িতে ছিল। এবার এমন বন্যা হয়েছে যে তাদের রাস্তার উপর এসে থাকতে হচ্ছে, এবং রাস্তার উপর 3-4 জন মানুষ রাত্রে ট্রাকের ইয়েতে মারাও গিয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা একটা দেশ স্বাধীন করলাম, আমাদের একটা ল্যান্ড ইউজ প্ল্যানিং আজ পর্যন্ত আমরা করতে পারলাম না। সমগ্র দেশের জন্য করা উচিত। এবং বাংলাদেশ আগামী 50 বছর হয়তো অপেক্ষা করতে হবে না, পুরোটা একটা শহর হয়ে যাবে। এটা হতে হবে। নগরায়ন এখন আমাদের এই বাস্তবতা, এবং নগরায়ন ছাড়া আমাদের মুক্তিও নাই, যেভাবে আমাদের বাড়ছে সবকিছু। কিন্তু একটা পরিকল্পনা করে না করলে এটা আমরা কোথাও যেতে পারবো না শেষ পর্যন্ত, এবং সেটা আমাদের খুব জরুরি দরকার। এবং এইসব দস্যুদের, যে সমস্ত দস্যুরা বড় হচ্ছে, এবং তারা আসলে কিন্তু রাজনৈতিক ক্ষমতা বলেন, সামাজিক ক্ষমতা বলেন, সবকিছুই তারা নিয়ন্ত্রণ করছে, এবং তাদের বাইরে আমরা যেতে পারবো না। তাদেরকে নিয়েই বসতে হবে, এবং তাদেরকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারবো না, এটা সম্ভব না। এবং এটা না করলে, আর আমাদের যারা বর্তমানে মূল ক্ষমতা যারা ধরছে, তাদের তো এই দেশের জন্য কোনো মায়া নাই, তারা সবাই বিদেশে চলে যাবে। আমরা বোধহয় লাস্ট জেনারেশন, আমার আপনার ছেলে মেয়েও কেউ এই দেশে থাকবে না, থাকবে শুধু গরিব মানুষগুলো যাদের এই জমিগুলো আমরা দখল করে ফেলছি। তো এই কান্না যদি আমরা থামাতে না পারি, আমাদেরই কাঁদতে হবে, এতে কোনো ভুল নাই। এবং এটা দিন খুব ঘনিয়ে আসছে। আজকে আমরা যে বিল্ডিং এর উপর বসে আছি, 71 সালে এটা একটা খাল ছিল। 71-এ আমরা কারণ বাজার পার হলে পরে খাল দিয়ে নৌকায় করে ওই পাশে যেতে হতো। কি হলো এটা? কেউ কিছু দেখার নাই, বলার নাই। এখন ঢাকা শহরে বন্যা হতে পারে, ঢাকা শহরে বন্যা হওয়া লাগবে না, নিজেদের জলে নিজেরাই ডুবে যাব আমরা, এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যে আমরা বলছি যে আমাদের হাতির ঝিলের কথা, হাতির ঝিলের পানি আপনি গতকাল আরও 1 সপ্তাহ আগে থেকে দুর্গন্ধ হওয়া শুরু হয়েছে, আপনি বোধহয় বুঝতে পারছেন। তো এই পানিটা তো আমাদের বদ্ধ পানি হয়ে গেলে তো চলবে না। আমাদের সমস্ত জায়গায় আবারও ফিরে একই কথা, যে আমাদের একটা খুবই জরুরি ভিত্তিতে ল্যান্ড ইউজ প্ল্যানিং করা দরকার, এবং লোকাল গভর্নমেন্টকে এই দায়িত্বটা দেওয়া দরকার শক্তিশালীভাবে। তাহলে হয়তো আমাদের একটা কিছু আমরা বের করতে পারবো। আজকে যে গ্রামের কথা বলছেন, ওই গ্রামের যে স্থানীয় সরকার আছে, তাদের কিন্তু কোনো ক্ষমতা নেই, তারা কিছুই বলতে পারবে না। কিন্তু যদি তাদের সত্যি একটা ক্ষমতা থাকতো, যদি তারা এটাকে কার্যকারী করার মতন ক্ষমতা তাদের থাকতো, এমনকি যিনি বললেন পরিবেশ অধিদপ্তরের যিনি মানুষ, তিনি বলছেন আমরা এটা করতে পারি, সেটা করতে পারি, আমরা নোটিশ দিচ্ছি। তুমি নোটিশ দিচ্ছ, দিনের বেলায় তারা সব দখল করে ফেলছে, তুমি নোটিশ দিচ্ছ, তুমি আর বেশি কিছু করার নাই তোমার। তুমি কেমন, তোমার তো ওই ঘরে বসারই কোনো ইয়ে নাই, অধিকার নাই। তোমাকে মানুষের খাজনা ট্যাক্সের পয়সা দিয়ে তোমার বেতন দেওয়া হচ্ছে, তুমি এখন বলছো আমি একটা ইয়ে দিচ্ছি। তো কয়দিন আগে আমাদের ইয়েতে একটা ঘটনা ঘটছে, এই ঢাকার ভেতরেই ওই যে পটারির যে পুকুর, সে পুকুরটা বুঝাই দিয়েছে রায়ের বাজারে। এখন পত্রিকায় আসার পরে এখন বলছে আমরা আবার পুকুর খনন করে ফেলবো। এটা কোনো কথা হলো? সে বুঝাই ফেলছে একবার, তখন চোখ বন্ধ করেছিল, এখন লেখা হচ্ছে, এখন বলছে আমরা আবার উদ্ধার করব। তুমি কি উদ্ধার করবা? আপনার ইয়েতে দাকবে, যেখানে বৃষ্টির জল ধরে মানুষ খায়, দাকব উপজেলার যে বড় পুকুরটা ছিল, ইউএনও সাহেব নিজে ওটা ভরাই করে দিচ্ছে। ওই ইউএনওর কেন বিচার হবে না? কেন? সে তো আর ওই আমাদের শিল্পপতির মতন বড় লোক না, তাকে ধরুক। তুমি কিভাবে দাকবের সবচাইতে উপযুক্ত যে পুকুরটা ছিল, বৃষ্টির পানি ধরে মানুষ খাইতো, সেই পুকুর তুমি বুঝাই দিচ্ছ কেন? মাঠ বানাইছে, সেটা তো সে পারে না, সে তো আইনের লোক। তাকে তো বলা হয়েছে জলাধার আইন কি হবে, কিভাবে হবে, এবং মানুষ তার উপরে নির্ভর। সারা দেশে এটা হচ্ছে। আমাদের একটা জায়গার ছবি আমরা আজকে দেখছি, কিন্তু সারা দেশে এটা হচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে। এটা বন্ধ করার কোনো উপায় নাই। আপনারা তো পরিবেশ বাঁচাও আন্দোলনের মধ্যে আছেন, আপনি আমাকে বলেন যে এখন আমাদের যে জমির পরিমাণ পুরো দেশে, আমাদের যে আয়তন, যেটা এটা তো আর বাড়ার কোনো সুযোগ নাই। ছোটখাটো টুকটাক যদি এদিকে দ্বীপগুলোতে হয় আলাদা এর বাইরে, তাহলে যে উনি যেটা বললেন যে একটা নীতিমালা, জমি নির্ধারণ, কত বিঘা জমি রাখতে পারবে। যেমন আমাদের কৃষি জমি আছে 25 বিঘা মধ্যে বঙ্গবন্ধু করে দিয়েছিলেন সেই সময়, কিন্তু এরপরে একটা লোক এই জমিগুলো ঢাকা শহরে বা এই বিভিন্ন জায়গাতে কত বিঘা জমি রাখতে পারবে, কত একর জমি রাখতে পারবে, তার তো একটা পরিকল্পনা দরকার। নাহলে তো দেখা যাবে যে এখানকার কোনো জমির মালিক আর যারা স্থায়ীভাবে যারা থাকে বাস করে তাদের হাতে থাকবে না। না, আপনি এটা ঠিকই বলছেন যে আমাদের যে বাংলাদেশে, যেহেতু আমরা জনবহুল দেশ, আমি শুরুতেই বলছি, এটা দিন আসবে, উনি বলছেন 50 বছর, আমার ধারণা আরো অনেক আগেই হবে। বাংলাদেশ উইল বি এ সিটি স্টেট। আমরা যেমন সিঙ্গাপুরকে যেমন বলি যে একটা
সিটি স্টেট, বাংলাদেশে কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে কিন্তু, কারণ একটা ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি। আমাদের যে প্রেডিকশন এখন যদি 17 কোটি হয়, অদূর ভবিষ্যতে 20-25 কোটি হয়ে যাবে। এদিকে কিন্তু আমার ল্যান্ড কমছে, যেটুকু রিক্লেম করি সেই তুলনায় কিন্তু আমাদের যে নদী ভাঙ্গন এবং অন্যান্যভাবে যে ল্যান্ড কমছে, সেটা কিন্তু যদি আমি যেটা ব্যালেন্স করি তাহলে কিন্তু আমরা এক জায়গায় আছি। তো এই জন্য আসলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা ল্যান্ড ইউজ প্ল্যান সারা দেশের জন্য করা। তাহলে কিন্তু আজকে যে ভরাট আমরা দেখছি এই ভরাট কিন্তু হতে পারতো না, কারণ আমরা ল্যান্ড ইউজ যদি ওইটা ওই কাজের জন্য না থাকতো তাহলে উনি এটা ভরাট করতে পারতেন না। এক, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে ওই যে বললেন যে উন্নয়ন নামে ধ্বংস, আমাদের কিন্তু উন্নয়নও লাগবে, পরিবেশও লাগবে, দুইটাই আমাদেরকে মানে প্যারালেলি যেতে হবে। কিন্তু আমরা পরিবেশ ধ্বংস করে মানুষের, সাধারণ মানুষের জীবন জীবিকা ধ্বংস করে যদি আমরা এগুলি করি তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাবে আমাদের সাধারণ নাগরিক। এখন এখানে প্রশ্নটা হচ্ছে আজকে আমরা যেটা দেখলাম যে বেসরকারি পর্যায়ে যদি এটা ভরাট হয়, আসলে ঢাকা শহরে বিশেষ করে ঢাকার আশেপাশে অন্যান্য জায়গায়ও ওই যে পুকুরের উদাহরণ দিলেন, সরকারি পর্যায়েই প্রথম শুরু হয়, সেটার থেকে অন্যরা উৎসাহ উদ্দীপনা পায়। নাহলে আপনি যদি বলেন ঢাকার আশেপাশে যেসব আমরা এরিয়া ডেভেলপ করছি, যেমন আমাদের আপনি যদি কি হাতির ঝিল বলি, ঝিলমিল বলি এবং উত্তরা 3rd ফেজ, এগুলি কিন্তু সব কিন্তু আমার জলাশয় ছিল, লোল্যান্ড ছিল, এবং হাতির ঝিলে কিন্তু প্রচুর ভাওয়াল উদ্যানের অংশ কিন্তু ছিল, সেগুলো কিন্তু আমরা সব কেটে ফেলছি একদিকে, আরেকদিকে ভরাট করছি। ঝিলমিলও তাই। আমরা যদি এটা করি সরকারিভাবেই, তখন অবভিয়াসলি আমার যারা বেসরকারি ব্যবস্থা তারা আরো উৎসাহ উদ্দীপনা পায়, কারণ সরকার এটাই কন্ট্রোল হচ্ছে না। তখন ওরাও দেখে যারা সরকারি তো করতেছে, আমার করতে অসুবিধাটা কি। সেই জায়গাটায় এখন যেহেতু আমাদের একটু কথা আসলো যে প্রাইভেট ইপিজেড, বাংলাদেশে এই মুহূর্তে অনুমোদিত একটাই মাত্র প্রাইভেট ইপিজেড, সেটা হলো চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড। এছাড়া কিন্তু এখন পর্যন্ত অন্যান্য অনেক দেশ কথা হচ্ছে, যেমন চীনের ওই পারে, হ্যাঁ সেটাই বলছে, অনেকের জন্য কথা হচ্ছে, অনেকে আসতে চাচ্ছে, চীন আসতে চাচ্ছে, সৌদি আরব আসতে চাচ্ছে, অনেকে আসতে চাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কারোর জন্য ওইভাবে কোনো ল্যান্ড কিন্তু এয়ারমার্ক করেনি গভর্নমেন্ট। ওটা গভর্নমেন্ট দিবে, তাদের কথাটা ব্যবস্থা দেবে, শুধু কোরিয়ান ইপিজেডই আছে। আর কোথাও কিন্তু আপনার এরকম বেসরকারি পর্যায়ে কোনো রকম ইকোনমিক জোন করার কোনো উদ্যোগ অ্যাটলিস্ট আমাদের চোখে পড়ে নাই। তো এই জায়গায় আমার মনে হয় যে এই বিষয়টা আরেকটা একটু বলছে যে আসলে আমরা দূরের জিনিস দেখতে চেষ্টা করি না, আমরা সবসময় কাছেরটাই দেখি। আমি যদি বলি যেমন এই যে আসলো চিংড়ি চাষে, চকরিয়া সুন্দরবন ছিল, সেখানে সুন্দরী গাছ ছিল, যে বলা হয়তো চকরিয়া সুন্দরবন। যখন চিংড়ি চাষ শুরু হয় সেখানে কিন্তু যারা পরিবেশ বাদী তারা কিন্তু তখন থেকেই বলে আসছিল যে এখানে চিংড়ি চাষ করলে এটা পরিবেশের বিরাট ক্ষতি হবে, এবং দেখা গেল আমাদের যে পরিমাণ চিংড়ি চাষে আমরা আয় করছি তার চেয়ে অনেক বেশি কিন্তু আমরা পরিবেশের ক্ষতি, এটা লং টার্ম একটা ক্ষতি, কিন্তু এটা আমরা তখন বিচার বিশ্লেষণ করি না। এই জায়গাটা আমাদেরকে মনে হয় ভীষণটা আরেকটু দূরে নিতে হবে। এই আমরা মনে করি যে এই মনে হয় উন্নয়নটা করলে, এটা করলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে, আমার ধীরে হোক। যেমন আমরা যদি বলি, আমি একটু অন্য প্রসঙ্গে একটু চলে যাই, যেমন আমরা যমুনা ব্রিজ করছি, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কিন্তু আমরা কি ওটা চিন্তা করছি যে যমুনা ব্রিজ করলে আমার উপরে কত সিলটেশন হবে, কত চর পড়বে, তাহলে বিকল্প কি ছিল? আমরা পদ্মা ব্রিজ করতে, হ্যাঁ আমাদের অনেক দৈন্যতা আছে, টাকা পয়সার স্বল্পতা আছে, পদ্মা ব্রিজ আমরা করলাম, পদ্মা ব্রিজ করার পরে কি পরিমাণ সিলটেশন হবে, আমরা যদি মেঘনা গোমতী দেখি কি অবস্থা, নদী তো নাই এখন, তাই না, খাল। এই যে ভবিষ্যতে এটা হইতে পারে ব্রিজটা 100 বছর, তাহলে আমরা হয়তো হ্যাঁ এখন আমাদের 30,000 কোটি টাকা লাগতেছে, আমাদের এটা টানেল করতাম তাহলে তো 40,000 কোটি টাকা লাগতো, কিন্তু আমি তো এটা 100 বছরের জন্য করতেছি। এই যে আমাদের দূরদর্শী পরিকল্পনা, সেই জায়গায় কিন্তু আমরা যাচ্ছি না, যাওয়ার সময় আসছে বাংলাদেশের এখন। আর দ্বিতীয় আপনি যেটা বলছেন যে ল্যান্ড, আসলে বঙ্গবন্ধু যেটা করে গেছেন যে 25 মানে বিঘার বেশি কেউ রাখতে পারবে না কৃষি জমির ক্ষেত্রে, সেই জায়গাটা আমার মনে হয় বর্তমানেও আমাদের সরকারকে, যেহেতু আমাদের কিন্তু বর্তমানে ধনী দরিদ্রের ব্যবধান কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, তো এই যদি বাড়াটা যদি আমরা যদি অ্যাটলিস্ট একটা মানে কাছাকাছি রাখতে চেষ্টা করি তাহলে কিন্তু এগুলি কন্ট্রোল করা খুব প্রয়োজন। ফোন আছে, জি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, শরীয়তপুর থেকে। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন যে সরকারকে এইভাবে চোখে দেখাইতেছেন, কিন্তু তারপরে যে সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না, স্বাভাবিক গরিব মানুষের এই যে সম্পত্তি এভাবে নিয়ে যেতেছে, এটার কি কোনো প্রতিকার নাই সরকারের কাছে? আওয়ামী লীগ করে, আমিও তো আওয়ামী লীগ করি, তার জন্য এইভাবে গরিব মানুষের সম্পদ নিয়ে যাবে আর সরকার চোখে দেখবে, তার লোক দেখবে, পুলিশ প্রশাসন দেখবে, কি করবে ভবিষ্যতে আমাদের পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। এইখানে আমি একটু দর্শকের প্রশ্নের ইয়েতে বলি যে আসলে সরকারের অনেক কিছু করানো আছে। সরকার তো তার অনেকগুলি মন্ত্রণালয় আছে, ডিপার্টমেন্ট আছে, তারা এটা চালায়। তারা যদি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন না করে, আইন সিদ্ধ, আমি দায়িত্ব তার আইনের বাইরে কোনো দায়িত্ব পালন করতে আমরা বলি না, কিন্তু আইন সিদ্ধ তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে,
তাহলে এই পালন না করার ফলে কিন্তু আজকে এটা এই জিনিসগুলো হচ্ছে। এক। দ্বিতীয় যেটা উনি নিজে বলছেন, এটা পলিটিক্যাল পার্টির কথা বলছেন, কিন্তু আমার যেটা গত কয়েক বছরে আমি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে দেখছি যে সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে সরকারের সিদ্ধান্তের সঙ্গে রাজনৈতিক দলের বা আমাদের যারা তাদের যদি একটা প্যারালেল একটা সম্পৃক্ততা না থাকে তাহলে কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন। কারণ আমাদের জনপ্রতিনিধি, উনি কিন্তু একটু আগে একটা কথা বলছিলেন যে জনপ্রতিনিধির অনেক ক্ষমতা নাই, আবার অনেক ক্ষমতা আছেও, তারা চাইলে কিন্তু প্রয়োগ করতে পারে, অনেক সময় তারা সেটাও প্রয়োগ করেন না। তো ওই জন্য এখানে যেটা দরকার, যে প্রথমত আপনি যে প্রশ্ন করলেন যে একটা সিলিং থাকা দরকার, যে এর চেয়ে বেশি ধানে মানে আমার কৃষি জমি কারো থাকতে পারবে না। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে আইনগুলি, যে ডিপার্টমেন্টের যে দায়িত্ব, তার প্রত্যেকের সেই আইনসিদ্ধ যে দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করা। তৃতীয় যেটা দরকার সেটা হচ্ছে যে সরকারি সিদ্ধান্তের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলার তাদের কিন্তু সম্পৃক্ত থাকতে হবে, তারাও এটা ওন করতে হবে। যতক্ষণ ওন না করবে ততক্ষণ আমরা হয়তো অনেক সমালোচনা করবো, এটা ট্রু যে যাদের আইন আছে তারা প্রয়োগ করে না, একইভাবে তাদের কিন্তু আবার স্থানীয়ভাবে অনেক চাপও থাকে। সবাই তো সেই মেরুদণ্ড নাই যে চাপ মানে গ্রহণ করতে পারবে, তখন বাধ্য হয়ে তাকে তখন ওই কথা শুনতে হয়। ইয়েস, উনি যেটা বললেন যে সরকারের সদিচ্ছায় খালি থাকলে না, তার সঙ্গে যারা রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদেরকেও এটাকে ওন করতে হবে, নাহলে যদি দুই দিকে যেতে থাকে তাহলে সমস্যাটা এইটাকে বাস্তবায়ন করা খুব কঠিন। হ্যাঁ, এটা ঠিকই বলছে সোহান ভাই, যে আসলে যারা পলিটিক্যাল যারা পার্টি আছে, যারা বা পলিটিক্স করে, আর যারা গ্রাসরুট লেভেলে আছে, মাঝখানে এদের সাথে কিন্তু কোনো ডিফারেন্স লিটারালি নাই। ডিফারেন্স হচ্ছে মাঝখানে মধ্যস্বত্বভোগীরা, যারা যে সমাজে রাইজিং বড় লোক অথবা যারা বিভিন্নভাবে প্রতিপত্তিশালী হয়ে গেছে, তারা ক্ষমতার অপব্যবহারটা তারাই বেশি করে যাচ্ছে। এবং তারা করে যাচ্ছে প্রমাণ কিন্তু ঢাকা শহরের চারদিকে দেখলে আপনি পাচ্ছেন একটা চারিদিকে, শুধু ঢাকা শহরের চারদিকে না, সব পুরো দেশের মধ্যে। এখন এটা বন্ধ করতে গেলে করার জন্য যে একেবারে আমি হতাশাবাদী না, আমি আজকে থেকে 10-12 বছর 14 বছর আগে আশুলিয়াতে এরকম একজন বড় ধরনের লোক মাটি ভরাট করে শুরু করে দিয়েছিল আশুলিয়া যেই ফ্লাড লোল্যান্ড আছে এগুলো। তখন প্রথমে জলাধার সংরক্ষণ আইনটা 2000 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা অ্যাপ্রুভ করেছিল 2000 উনি ক্ষমতা থেকে লিভ করার আগে। সেই জলাধার সংরক্ষণ আইন দিয়ে তখন রাজুক থেকে এটাকে বন্ধ করা হয়েছিল। এরপরে সাভারে একটা প্রজেক্ট মধুমতি হাউজিং প্রজেক্ট, যেটা বেলার পক্ষ থেকে এটা কিন্তু বরাট করে ফেলছিল এরকম করে। আর আগে কিন্তু বরাট হইতো, কিন্তু এখন যে বরাট হয়ে অনেকটা সহজ হয়ে গেছে, ড্রেজিং এ পাইপ দিয়ে, আগে বালু ট্রাক দিয়ে অথবা নৌকা দিয়ে এনে বছরে একটা সময় হইতো বেশি, অন্য সময় এখন কিন্তু সারা বছরই ওই যে ড্রেজিং দিয়ে হচ্ছে। এটা যেমন টেকনোলজিক্যাল যখন অ্যাডভান্সমেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে, আবার মানুষের ক্ষতিটাও হচ্ছে এরকম। এখন এই যে যাদের কথা বললাম, যারা মধ্যস্বত্বভোগী, যাদের নামটা যারা করছে, যাদের নামটা উচ্চারণ করতে চাচ্ছি না, সুতরাং যদি এখনো আমি মনে করি জলাধার সংরক্ষণ আইনটা একটা শক্তিশালী আইন। সমস্যা হচ্ছে এই আইনটা প্রয়োগের জন্য কোনো একটা কার্যকর অথরিটি নাই। ঢাকা শহরে এটা রাজুকের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই যে নারায়ণগঞ্জে এই জায়গাটা রাজুকের আওতার বাহিরে, এবং শুধু যেগুলো প্রফেসর সাহেব বলেছে সেগুলো যে মানে কেশবপুরে হোক অথবা যশোরে হোক, বিভিন্ন জায়গায় হচ্ছে। এখানে অনেক লোকজন জানেও না জলাধার সংরক্ষণ একটা আইন আছে, কিন্তু এই জলাধার সংরক্ষণ আইনটা যদি প্রপারলি যদি করা হয়, দেখভালের দায়িত্ব এই জলাধার সংরক্ষণ আইন তো যেটা পরিবেশ এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় পৌরসভাগুলো যেগুলো আছে না, যেমন আইনটা হয়েছে এখানেও একটা মানে সমন্বয়ের অভাব আছে আর কি। আইনটা প্রণয়ন হয়েছে আরবান পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রির মাধ্যমে, কিন্তু লোকাল গভর্নমেন্ট আবার সেখানে একটা অসমন্বয়, ওরা মনে করে যে আইনটা তো পাবলিক ওয়ার্কস বানিয়েছে, আমরা কেমন করে এক্সারসাইজ করবো। এই বাংলাদেশের উন্নয়নের মধ্যে এই একটা গ্যাপের ভিতরে যারা এগুলো করে অকাশ বা কুকাশ যারা করে, তারা কিন্তু এই সুযোগটা নেই। তারা দেখে কি যে এটা তো ওই যে লোকাল গভর্নমেন্টের, আমি ইউনিয়ন পরিষদ থেকে হয়তো ওই যে যিনি মাটি ভরাট করছে হয়তো দেখেন ওনার কাছে একটা আছে, হয়তো ইউনিয়ন পরিষদ একটা ছাড়পত্র হয়তো নিয়ে নিচ্ছে। একটা ইউনিয়ন পরিষদ অথবা একটা উপজেলা পরিষদ অথবা যদি একটা যে পৌরসভার মধ্যে 2-3 ক্যাটাগরি আছে, 1, 2, 3 কর্পোরেশন, সুতরাং অনেক পৌরসভা আছে যাদের কাছে একজন ইঞ্জিনিয়ারও নাই, আর ইউনিয়ন পরিষদে তো কোনো প্রশ্ন কিছু নেই, কিন্তু ওরা ছাড়পত্র দিয়ে যাচ্ছে।
ওদেরকে করে কি এই যে যারা মানে প্রভাবশালী লোকজন ওদের কাছে তার মানে ফাঁক ফোকর যত রকমের আছে, আইন আছে, কিন্তু এগুলা যে ফাঁক ফোকর গুলো ঘুরে তারা সব ঢুকে যাচ্ছে। এই গ্যাপের ভিতরে কিন্তু যত রকম আপনার অকাজকর্ম গুলো হচ্ছে। আমি মনে করি যে এটা যেভাবে বেলা হাত দিয়েছে, যে রাজওয়ানা, থ্যাঙ্কস টু হার, উনি যেভাবে উদ্যোগ নিয়েছে, উনি যে যেভাবে বন্ধ করেছে, একসময় গুলশান বনানী লেকের মধ্যেও এরকম হয়েছিল। গুলশান বনানী লেকের মধ্যেও যখন একটা দুই পাশ থেকে বরাট অথবা লেকের জমি এগুলো যে বাবার মানে পেশা বিক্রি হয়ে শুরু হয়ে গেছিল, ওরা এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল জোন ঘোষণা করে পরিবেশ দপ্তর থেকে বেলা শক্তভাবে হাত দিয়ে চাপ দিয়ে করেছে। আমাদের একটা ফোন আছে, এরপরে আমি আপনাকে যাবো, শেষ পর্যায়ে আমরা আছি। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো, আপনারা টেলিভিশনের লাইভে যে বিষয়টা দেখালেন, যে এই যে গরিব মানুষের জায়গাগুলি দখল করে তারা যে বিল্ডিং করার প্রক্রিয়া নিচ্ছে, এরা অত্যন্ত শক্তিশালী এবং ভূমিদস্যু, এদের হাত অনেক লম্বা। তো আমি বিনয়ের সহিত আপনাদের কাছে, সকলের কাছে বিনয়ের সহিত আমি প্রশ্ন করতে চাচ্ছি, এই গরিব মানুষগুলির পক্ষে আপনারা কথা বলতেছেন, আপনারা লাইভে নিয়ে আসছেন, এই আলোচনার প্রেক্ষিতে ওই গরিব মানুষগুলি উপকৃত হবে, না ওই ভূমিদস্যুর করাল আঘাতে এরা দেশ ছাড়া হবে? আমি বিনয়ের সহিত আপনাকে ধন্যবাদ। স্যার, শেষ পর্যায়ে আছি, বলেন। উনি বলছেন যে আপনারা তো রিপোর্টটা দেখাই দিলেন, রিপোর্ট দেখার আপনারা তো পক্ষে করছেন, এরপরে দেখা গেলো দেখার পরে হিতে বিপরীত হয়ে গেছে, যে তারা আর থাকতেই পারলো না। বলেন স্যার। হ্যাঁ, সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ খারাপটাই দ্রুত হয়, ভালো জিনিস হয় না। কিন্তু আমরা আশা করতে পারি, আমরা চেষ্টা করতে পারি, এটুকুই তো আমরা পারি। আমরা তো এর চেয়ে বেশি কিছু আর দোয়া করতে পারি আল্লাহর কাছে, দোয়া করতে পারি, দোয়া ইউনুস করতে পারি, আরও যত দোয়া আছে সেগুলো বলতে পারি, এছাড়া আর কিছু করার নাই। তো আমরা চাই না মানুষ উচ্ছেদ হোক। আমরা জানি, আমরা ৭১ সালে আমরা দেখেছি আমাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেই কষ্ট যেন আর কেউ স্বীকার না হয়। তবে আপনি যে একটা বলছিলেন যে জমির সিলিং করে দেয়া, এটা কৃষি জমির ক্ষেত্রে হয়তো বা সম্ভব, কিন্তু শিল্পর ক্ষেত্রে এটা বোধহয় সম্ভব না। তাকে তো পারমিশন নিয়ে করবে, পারমিশন নিয়ে করবে। আপনি এখন 100 বিঘা জমি দখল করে ফেললেন, যে বললেন একটা ফ্যাক্টরি বানাবো, আপনার তো 100 বিঘা জমির ফ্যাক্টরি দরকার নাই। আপনি যখন ইয়েকে অ্যালাউ করছেন, এই যে আমাদের গৃহ নির্মাণ, কি কোম্পানি বলে এগুলোকে, যারা বাড়ি রিয়েল এস্টেট কোম্পানিকে যখন আপনি অ্যালাউ করছেন, তখন তো আপনি এই সিলিংটাকে বাঁধতে পারেন না। সেটা যাবে, সারা দেশে যাবে, সে বাড়িঘর করবে। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এমনই একটা প্রক্রিয়া, যখন আমি দেখবো আমি আর নিজে জমি কিনে করতে পারছি না, তখন আমার স্ত্রীর নামে, আমার বন্ধুর নামে আরেকটা কোম্পানি করে আমি করতে পারবো, আমি হয়তো 10টা কোম্পানি করে করতে পারবো। সো এটা একটা চোর পুলিশের খেলা হবে, এটা ধরা যাবে না। কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য জায়গা দরকার, কিন্তু যেটা দরকার, যেটা যদি আগে থেকে প্ল্যান করে দেয় যে বাইরে তুমি যেতে পারবে না, এই জায়গায় তুমি ইন্ডাস্ট্রি করতে পারবে না, এখানে বাড়ি হবে, এখানে খেলার মাঠ হবে, তখন জিনিসটা অনেক পরিষ্কার হবে। সিলিং করে মনে হয় না এটা করা যাবে, যদি না আমরা ল্যান্ড ইউজ প্ল্যানিংটা ঠিক মতন করতে পারি, এবং এটাকে নিতে হবে আমাদেরকে। এবং সেই সাথে সাথে যেটা করতে পারি, যে এখন এটা কার্যকরী করবে কি, এই লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের যদি শক্তিশালী একটা জেলা পরিষদ থাকতো, শক্তিশালী থানা পরিষদ থাকতো, ইউনিয়ন পরিষদ থাকতো, এবং তারা তাদের প্ল্যানিংটা নিত, আমার এই ইউনিয়ন পরিষদের এইটুকু আমার ম্যাপ, এর মধ্যে আমি এটা করতে পারবো, এর বাইরে কিছু করতে পারবো না, এটা তারও জানা থাকতো। তো সেটা তো হলো না, হচ্ছে না। অনেক আগে একটা নেওয়া হয়েছিল যে উপজেলা প্ল্যানিং করা হয়েছিল, বই করা হয়েছিল, সেই বই ছিল, এটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু আমাদের তো ভালো জিনিস কোনোটাই আমরা হয় না। তো সেই দিকে আমাদের যেতে হবে, সেই আশাটাই করতে পারে, আমাদের সেই দিকে যেতে হবে। আমাদের স্থানীয় সরকারকে খুব শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইউনিয়ন, যেটা আমাদের সংবিধানে লেখা আছে, প্রশাসনের সকল স্তরে জনপ্রতিনিধির নেতৃত্ব থাকতে হবে, এবং সেটা নির্বাচিত জনপ্রতিনিধি হতে হবে। সেটা যদি আমরা করতে পারি, এবং ইউনিয়নের পরিষদের কি কাজ, জেলা পরিষদের কি কাজ, এটা যদি আমি ভাগ করতে পারি এবং সেইভাবে প্ল্যানিংটা করতে পারি, তাহলে একটা সম্ভাবনা আছে, নাহলে দস্যুতা বন্ধ হবে না। হ্যাঁ, আমি একটা বিষয় পয়েন্ট আউট করতে চাই। রিসেন্টলি যে রিনিউয়েবল এনার্জির জন্য, রিনিউয়েবল এনার্জির চারদিক দিয়ে যে সোলার পাওয়ারের জন্য যে যারা সোলার প্ল্যান্ট করবে, ওদের জমি এরকম যেগুলো সব প্রাইভেট যারা নিচ্ছে, তাদেরকে জমিগুলো কি কৃষি জমি নাকি নিচু জমি নাকি হালট জমি, এগুলোর জন্য একটা গভর্নমেন্ট কমিটি করে দিয়েছে, ওই জেলা ডিসিকে, যে জেলায় হবে, ডিসি এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকজন দিয়ে।
কিন্তু এইভাবে এই যে ইকোনমিক জোনের নামে, ইন দ্য নেম অফ ইকোনমিক জোনের নামে, প্রথমত আমি বলছি কি যে কোন রকম মাস্টার প্ল্যানের মধ্যে ইন্ডিকেশন নাই এইভাবে করা যাবে। সুতরাং যারা এভাবে করছে তারা এগুলোকে যদি সরকার এখন যদি যেই মন্ত্রণালয় থেকে হোক, প্রফেসর সাহেব বলেছে লোকাল গভর্নমেন্ট থেকে হলে আরো ভালো হয়, অথবা যদি আরবান মিনিস্ট্রি থেকে যদি এটা একটা অবিলম্বে এটা দেখা দরকার, এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।